স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। নিজের নবজাতক বিক্রির দায় নিয়ে সোমবার মারা গেছেন মা আসমা বেগম। বিক্রিতে সহযোগিতার অভিযোগে খালা সুমি এখন কারাগারে। পরিবারের সদস্যরা বলছেন সে মানসিক ভারসাম্যহীন, আর শিশুটিকে কেনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ফুফু লিপি। এদিকে মামলার এজাহারে গরমিল থাকার কথা বলছে শাহবাগ থানা পুলিশ। আপাতত ফুফু লিপির কাছেই আশ্রয় হয়েছে শিশুটির। 2 দিন বয়সে তাকে বিক্রির চেষ্টার অভিযোগ ওঠে তার মা আসমা বেগমের বিরুদ্ধে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আসমা বেগম। আর সন্তান বিক্রিতে তাকে সহযোগিতার অভিযোগে বোন সুমি গ্রেপ্তার হয়ে কারাগারে। পরিবারের অন্য সদস্যরা বলছেন, দরিদ্রতায় জর্জরিত আসমা হাসপাতালের খরচ থেকে রেহাই পেতেই এমনটা করেছিল। আর সুমি মানসিক রোগী। হাসপাতাল ভর্তি হয়েছিল, তারপর সিজার হওয়ার পর টাকা জমে রয়েছে ওই জায়গায়, বাচ্চা নিয়ে আসতে পারে না। তার সেই ছোট বোনটা, ওই ছোট বোনরে বলছে আমরা তো ওই জায়গায় টাকার জন্য আটকে রয়েছে, খাইতেও পারে না ঠিক। ছোট পাগল যেটা, ওইটা দিয়ে মানে বাচ্চারা বলছে তুমি নিয়ে যাও গা, আমি পরে আসতেছি। এটা তো টাকার জন্য হচ্ছে। আমার সারা ব্যস্ত হবে না, আর মারা সারা ব্যস্ত হবে পাগল ছাগল লোকে বেচা সম্ভব। এটা আমার শালি, এটা সবাই এলাকার জানে, হইলো পাগল ছাগলের মাথার ডিস্টার্ব আছে, সবাই জানে। অভিযোগ আছে ননদ লিপির কাছেই ছেলেকে বিক্রি করতে চেয়েছিলেন আসমা। না, এরকম হইতেই পারে না। আমার অন্য জায়গাটা বিয়ে হলে আমার পোলাপাইন ঠিক হইব না, তাই আমি পোলাপাইন দিয়ে কি করবো? মানে আমি গ্রামে চাকরি করি, আমি নিজেই পেটে চলতে পারি না। শিশুটিকে গোপনে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। এটা অপরাধ। এটা অসৎ উদ্দেশ্যে বিবিটা বের করা হয়েছে, কেননা তাদের হাতে ছুটির কোনো কাগজ ছিল না। অন্য কোনো জায়গায় যাওয়া অথবা বেবিকে রেফারের কোনো কাগজ, ডক্টরের কোনো অ্যাডভাইস, রিকুইজিশন কোনো কিছু ছিল না, অথবা বেবির কোনো অন্য কোনো কমপ্লেনজনিত কোনো রেকর্ডপত্র তার হাতে ছিল না। তবে মামলার এজাহারে কিছুটা গড়মিল রয়েছে। কিছুটা হয়েছে, অমিল আছে, অমিল পাওয়া যায়, কিন্তু ওই সময় তো তাৎক্ষণিকভাবে তার জানা সম্ভব হয়নি তাদের পক্ষে। আর ইতিপূর্বে বললাম যে কথা, জাতীয়তার সম্পর্ক স্থাপন করে বাচ্চা তৈরি হয়েছে, সেই কারণে তারা হয়তো এক্সট্রা অ্যালার্টনেস তারা করছে। টঙ্গীর আরিজপুর এলাকার এই ঘরটিতে টানাটানির সংসার আসমা বেগমের। অন্তত হতভাগ্য এই নবজাতকের মুখের দিকে চেয়ে ঘটনাটির সুষ্ঠু সুরাহা চান এলাকাবাসী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মুশফিকুর রহমান। জনাব মুশফিকুর রহমান, আমরা দেখেছি যে এই প্রতিবেদনটিতে মা আসমা বেগম মারা গেছেন, কিন্তু শিশুটিকে কোনো একটি অসৎ উদ্দেশ্যেই সেই হাসপাতাল থেকে আসলে বের করা হয়েছে। হাসপাতাল থেকে নবজাতকদের এরকম বার করার ঘটনা আগেও ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিল, এর মধ্যে শিশু এবং মায়ের হাতে ব্যান্ড পরানো এবং অন্যান্য অনেক কিছু আছে। সেগুলি কি এখন কার্যকর হয়েছে জনাব মুশফিকুর রহমান, যাতে আর কোনো নবজাতককে এইভাবে বের করে না নেওয়া সম্ভব হয়? জনাব মুশফিকুর রহমান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন, এই বেবি চুরি এবং বেবি সাডেন অপহরণের জন্য এর প্রতিরোধক ব্যবস্থা হিসেবে যেগুলো আপনি বললেন, এগুলি সবগুলি কার্যকর আছে এবং এগুলো আমরা পালন করতেছি। জনাব মুশফিকুর রহমান, একটা বিষয় কিন্তু স্পষ্ট যে শিশুটির যে মা আসমা বেগম, তিনি আসলে অত্যন্ত দরিদ্র একজন মানুষ। তো ঢাকা মেডিকেল কলেজে কি দরিদ্র যারা, একেবারে এরকম দরিদ্র যারা মানুষ আছেন, তাদের বিনামূল্যে চিকিৎসা খরচ নির্বাহের কোনো উদ্যোগ কি বা কোনো সুযোগ কি আছে? যেমন তারা বলছিলেন যে যেহেতু বাচ্চাটি শল্য চিকিৎসার মাধ্যমে জন্ম নিয়েছে, সে সুতরাং তার অনেক টাকা, যে এরকম সুযোগ কি আছে যে টাকার জন্য হয়তো এতটা নিষ্ঠুর? না, নিশ্চয়ই আছে। এখানে আমরা ডে অ্যান্ড নাইট যে কোনো সময় যে কোনো রুগী যে কোনো অবস্থায় এই জায়গায় চিকিৎসা নিতে পারে, এবং কাউরি টাকা নাই, টাকার জন্য চিকিৎসা হয় না। আমরা কিন্তু এর জন্য এক পায়ে খাড়া সব সময় থাকি, এবং ওই রুগীর টাকার জন্য তাকে ছাড়া হয়নি অথবা টাকার জন্য তাকে ডিসচার্জ দেওয়া হয় নাই, এই কথাটা ঠিক নয়। কেননা উনি কেবিনেও ছিল না, কোনো পেইং বেডেও ছিল না। উনি একটা সাধারণ যে সমস্ত রুগী, কমন রুগী সিজারের পরবর্তী যে ওয়ার্ডে থাকে সেই ওয়ার্ডেই ছিল, এবং তাকে কেবিনে উনি দাবি করেনি, কেবিনে ছিল না, পেইং ওয়ার্ডে ছিল নাই। তারপরে সিজার অপারেশন করা হয় এখানে। সিজার অপারেশন এবং তাকে যে ট্রান্সফিউশন দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোনোভাবেই কোনো সাক্ষ্য প্রমাণ নাই যে এই মা এবং তার
মায়ের যে তখন ওই তৎকালীন কথিত বোন, তার কাছ থেকে কোনো টাকা কেউ দাবি করেছে বলে কোনো প্রমাণ নাই এবং এইরকম কোনো টাকা কেউ দাবি করতে পারে না। এবং আমি আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে কোনো মা এবং কোনো রুগী, যে কোনো রুগী, এখানে গরিব রুগী না, এখানে যে কোনো ধরনের রুগীর চিকিৎসা আমরা করার জন্য সদা প্রস্তুত থাকি। টাকার জন্য কোনো রুগীর চিকিৎসা হবে না, আমরা এটার বিরুদ্ধে সবসময় আছি এবং ইনশাআল্লাহ থাকবো। জনাব মুশফিকুর রহমান, ঢাকা মেডিকেল কলেজে এখন প্রতিদিন গড়ে কয়টি বাচ্চা বা নবজাতক জন্ম নেয়? হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে নবজাতক যেগুলি দুইভাবে ডেলিভারি হয়, একটা নর্মাল ডেলিভারি হয় যেটা অপারেশন ছাড়া, এরকম ডেলিভারি হয় ন্যূনতম 20টা ডেলিভারি অপারেশন ছাড়া অ্যাভারেজ হয়। আর যেগুলি অপারেশন হয় সিজারিয়ান সেকশন এবং এছাড়া অন্য যে অপারেশন হয় এগুলির কম, এগুলির সংখ্যা ন্যূনতম 20 থেকে 25টা রোগী অপারেশন করে ডেলিভারি হয়। কাজেই আমার এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ন্যূনতম 40টা বেবি এখানে সদ্যজাত ভূমিষ্ঠ হয় প্রতিদিন 24 ঘন্টায়। এই 40টি বা 45টি বাচ্চা দেখাশোনার জন্য তাদের নিরাপত্তা, তাদের পর্যাপ্ত ওষুধ, তাদের চিকিৎসার সকল সুযোগ সুবিধা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে আছে জনাব মুশফিকুর রহমান? ইয়েস, থ্যাংক ইউ আপনাকে। আপনার সাথে অবগত জানাচ্ছি যে 40টা ডেলিভারি যে হয়, ডেলিভারির আগে এবং ডেলিভারির পরে ওই প্রসূতি মায়ের জন্য এবং বেবির জন্য যেগুলো লাগে, ইনক্লুডিং যেগুলো বেবি কম ওজনে জন্মগ্রহণ করে, সেগুলিকে 211 নম্বর ওয়ার্ডে যেটা স্ক্যাবো ইউনিট আছে বেবিদের জন্য, নিওন্যাটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এই জায়গাতে তাদের রাখার ব্যবস্থা আছে। জনাব মুশফিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার একটি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। পশ্চিমা দেশগুলিতে ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কম বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে যুক্তরাষ্ট্রে আরও এক স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি মোকাবেলায় কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে ইবোলা সংক্রমণের কারণে পশ্চিম আফ্রিকার ক্ষতিগ্রস্ত দেশগুলিতে দেখা দিয়েছে খাদ্য সংকটের শঙ্কা। যুক্তরাষ্ট্রে ইবোলা ভাইরাসের প্রথম শিকার থমাস এরিকের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে আক্রান্ত হলেন তাকে সেবা দেওয়া 2 স্বাস্থ্যকর্মী। নজরদারিতে রয়েছেন আরও 70 জন। স্বাস্থ্যকর্মীরা বলছেন, ইবোলা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের এমন অনেক কিছুই বলা হয়েছে যে আসলে ভুল ছিল। হাসপাতালের প্রস্তুতি সম্পর্কেও আমাদের মিথ্যা বলা হয়েছে। আমরা এটা জানি কারণ যারা রোগীদের সেবা দিচ্ছে সেই নার্সরাই আমাদের এসব বলেছেন। এদিকে দেহে রোগ লক্ষণ প্রকাশের ঠিক আগে ক্লিভল্যান্ড থেকে বিমানে করে টেক্সাসে এসেছিলেন ইবোলা আক্রান্ত দ্বিতীয় স্বাস্থ্যকর্মী অ্যাম্বার ভিনসন। এ অবস্থায় বিমানের বাকি 132 যাত্রীর দেহেও সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। দ্রুত ভ্রমণের এই যুগে বিশ্ব সম্প্রদায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে খুব দ্রুত গোটা বিশ্বে সংক্রমণ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ওবামা। তবে যুক্তরাষ্ট্রে রোগটি মহামারী আকার ধারণ করার আশঙ্কা কম বলেই মনে করছেন তিনি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটা নিশ্চিত করা হবে। আমরা পুরো বিষয়টি আরো ভালোভাবে পর্যবেক্ষণ, তত্ত্বাবধান ও নজরদারি করছি। ডালাসে যা হয়েছে তা থেকে যেন গোটা দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলো শিক্ষা গ্রহণ করে সেটাও নিশ্চিত করা হবে। পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছে 4000-এরও বেশি মানুষ। এখনো কোনো কার্যকর প্রতিষেধক আবিষ্কার না হয় আক্রান্তদের 70 ভাগই মারা যাচ্ছে। সংক্রমণের হার কমানো না গেলে ডিসেম্বর নাগাদ প্রতি সপ্তাহে অন্তত 10,000 মানুষ নতুন করে আক্রান্ত হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নাদিয়া সারওয়াত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলছি সহকর্মী সুলতানা রহমানের সঙ্গে। সুলতানা, পশ্চিমা প্রভাবশালী দেশগুলি সন্ত্রাস প্রতিরোধ সহ রাজনৈতিক নানা কারণে যখন জনস্বার্থ কোনো রকম হুমকির মধ্যে পড়ে, জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে, তখন নানা সমন্বিত উদ্যোগ নেয়। ইবোলা প্রতিরোধে তারা কি এরকম কোনো সমন্বিত উদ্যোগ এই পর্যন্ত নিয়েছে বা নিচ্ছে? আপনার কি মনে হয় সুলতানা?
খালেদ, যুক্তরাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কিন্তু এরই মধ্যে সমন্বিত উদ্যোগ নিয়েছে এবং যুক্তরাষ্ট্র বলছে যে তারা এই রোগটির যে প্রোটোকল, মানে কোনোভাবে যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে তারা একটা বিশেষ ব্যবস্থাও নিয়েছে। সেই ব্যবস্থাগুলি সব হাসপাতালগুলোতে বলা হয়েছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবীতে কিন্তু এক ধরনের নজরদারির মধ্যে রেখেছে। আপনি জানেন যে মূলত পশ্চিম আফ্রিকার দেশগুলোতে এই রোগের সংক্রমণ এবং এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন মূলত ওই অঞ্চলকে ঘিরেই, এবং সেখান থেকে কিন্তু বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। ফলে একটা সমন্বিত উদ্যোগ যে নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগটি আসলে কতখানি কার্যকর হবে সেটি আসলে নজরদারির বিষয়। আপনি যদি বারাক ওবামার বক্তব্যটি শুনে থাকেন তাহলে দেখবেন যে তিনি বলছেন যে আসলে কার্যকর একটি পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু এরই মধ্যে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করেনি, কিন্তু তারা বারবার জোর দিয়ে বলছে তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছে এবং প্রোটোকল নিশ্চিত করেছে। খালেদ। সুলতানা, ইবোলা সংক্রমণের কারণে পশ্চিম আফ্রিকার ক্ষতিগ্রস্ত দেশগুলিতে খাদ্য সংকটের আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটি আমাদের প্রতিবেদনে বলা হলো। রোগ প্রতিরোধক খাদ্য সহ দরকারি বিষয়ে মানবিক সাহায্য নিয়ে দাতা প্রতিষ্ঠান ও রাষ্ট্রগুলো কি মানে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, আক্রান্ত দেশগুলিতে যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ করছে বলে মনে হচ্ছে, নাকি তারা আরো মানে একটু বেশি কাজ করা দরকার? আপনার কি মনে হয়? আপনি জানেন যে পশ্চিম আফ্রিকার দেশগুলো এমনিতেই দারিদ্র্য পীড়িত, তার মধ্যে সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দেশগুলোকে এরই মধ্যে মহামারী ধারণ করেছে, ইবোলা এই ধরনের ঘোষণা কিন্তু এমার্জেন্সি ঘোষণা করেছে এরই মধ্যে। ফলে সেখানে রোগী যারা এরই মধ্যে আক্রান্ত হয়েছে তাদের জন্য কিন্তু আসলে সত্যিকার অর্থে পশ্চিমা দেশগুলোতে যে ধরনের ব্যবস্থা আছে, নিরাপত্তা প্রোটোকল আছে, এই দেশগুলোতে কিন্তু এমনিতেই তা নেই। তার উপর এই বিষয়টিকে আরো জোরদার করার জন্য তাদের যে ব্যবস্থা থাকা দরকার সেইগুলি কিন্তু একেবারেই নেই। এবং আপনি বলতে পারেন বিদ্যমান যে ব্যবস্থাটি ছিল, খাদ্য সংকট থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা, রোগ প্রতিরোধের যে নিরাপত্তা ব্যবস্থা, সেইগুলি কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জোর দিয়ে বলছে যে সেখানে তাদের যে সহায়তা, সাহায্য সহযোগিতাগুলি বাড়াচ্ছে। আপনি জানেন যে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে যে যারা সেবা দানকারী তারা কিন্তু আক্রান্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে প্রায় 200 স্বাস্থ্যকর্মী মারা গেছেন এবং 400-র মতো আক্রান্ত হয়েছেন। ফলে তারা কোন প্রক্রিয়ায় আসলে এই সংক্রমণটি বন্ধ করার ব্যবস্থা করবে সেই প্রক্রিয়াটি এখন পর্যন্ত স্পষ্ট করেনি। তবে খাদ্য সংকটের বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ দাতা দেশগুলো। খালেদ, গণমাধ্যম কর্মীদেরও আমরা দেখেছি যারা ওখানে প্রতিবেদন করতে গিয়েছেন বা যারা ওখানে ছবি তুলছেন তাদেরকেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে বলে, তারা যে আসলে খুব ভিতরে যেতে পারছেন, খুব আক্রান্ত ব্যক্তির বা আক্রান্ত গ্রাম বা জনপদের কাছাকাছি যেতে পারছেন সে তেমনটিও না, সেটিও একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে। তো সেই ক্ষেত্রে আপনি বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো গণমাধ্যমগুলি আপনি দেখেছেন যে তারা কিভাবে চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে সঠিক তথ্য পাচ্ছি কিনা, যে আসলে কতটা ভয়ঙ্কর অবস্থাটা বিরাজ করছে পশ্চিম আফ্রিকার দেশগুলিতে? আসলে এই রোগের যেমন সেবা করা, কিংবা আপনি জানেন যে রোগটি ছড়ায় কিভাবে, ছড়ায় মূলত মানুষের শরীরে যে তরল পদার্থ আছে সেটার মাধ্যমে ছড়ায়। সেটি ঘাম হতে পারে, লালা হতে পারে। ফলে আসলে যারা এই রোগীর সংস্পর্শে আসবে তাদের ঝুঁকি কিন্তু অনেক বেশি, যে কারণে তাদের একটি বিশেষ পোশাক পরতে হয়। ফলে এবং আপনি জানেন এক ধরনের গ্লাভস পরতে হবে, চশমা পরতে হবে। ফলে পুরো নিরাপত্তা ব্যবস্থাটি কিন্তু একেবারে আপনি বলতে পারেন যে কোনো অংশে যুদ্ধক্ষেত্রে যাওয়ার চেয়ে কম নয়। ফলে ঝুঁকি তো আসলে সবার জন্যই খুব বেশি। ফলে আসলে সত্যিকার অর্থেই আপনি যে আশঙ্কাটি প্রকাশ করেছেন যে কতখানি সঠিক তথ্য পাওয়া সম্ভব, এটি আসলেই বড় চ্যালেঞ্জ এবং আসলে প্রশ্নই থেকে যায়। সুলতানা, আপনাকে ধন্যবাদ। 1978 সালে মে মাস থেকে যাত্রা শুরু করে এ পর্যন্ত 300 সংখ্যা প্রকাশ করেছে রম্য পত্রিকা উন্মাদ। প্রকাশনার 36 বছর পূর্তিতে ধানমন্ডির দৃক গ্যালারিতে 16 থেকে 18 অক্টোবর পর্যন্ত চলছে প্রদর্শনী ও লাইভ ক্যারিকেচার। এতে স্থান পেয়েছে উন্মাদের 300 সংখ্যার মধ্যে থেকে নির্বাচিত 77টি প্রচ্ছদ। বিকেলের প্রদর্শনীর উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদক আহসান হাবিব। প্রদর্শনীতে স্থান পাওয়া প্রচ্ছদের শিল্পীরা হলেন কাজী খালিদ আশরাফ, সুলতানুল ইসলাম, আহসান হাবিব, শিশির ভট্টাচার্য সহ অনেকে। প্রদর্শনী চলবে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত।